আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব 25। গত পর্বে আমি ডায়েট নিয়ে কথা বলেছি। বিশদ আলোচনার বিষয় ছিল কিটোজেনিক ডায়েট, কিটো ডায়েট। আজকের বিশদ আলোচনা করব আমি মেডিটেরেনিয়ান ডায়েট নিয়ে এবং আমার কিছু অভিজ্ঞতা থেকে ডায়েট সম্বন্ধে কিছু বলা। আগে বলেছি যে আমাদের আসলে ডায়েট মানে হলো বোঝাচ্ছি যে আমরা 24 ঘন্টায় কী খাচ্ছি এবং কী পান করছি, সেটার সমষ্টিগত একটা টার্ম হলো ডায়েট। এই ডায়েট কিন্তু এটা নির্ভর করে আমাদের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, পকেটের অবস্থা, সামাজিক ও পারিবারিক অবস্থা, তাছাড়া আমাদের বাপদাদা নানা নানি ওনারা কী খেয়ে এসছেন বা আমাদের বাবা মা আমাদেরকে ছোটোবেলায় কী শিখিয়েছেন, এই সব কিছুর কম্বিনেশনে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ডায়েটের অভ্যাস, খাদ্য অভ্যাসটা আমাদের গড়ে ওঠে। এটা কোনোভাবেই ভাবা যাবে না যে আমরা শিক্ষিত এবং আমাদের টাকা পয়সা আছে, সবই তো কিনতে পারি, তাই বলে যে আমরা ভালো খাচ্ছি বা ভালো খাবো সেটা কোনোভাবেই ভাবা যাবে না। এটা কিন্তু বুঝেছিল 1950 দশকে মেডিটেরিয়ান ডায়েট যখন মেডিটেরিয়ান এরিয়াতে যেই খাওয়ার স্টাইলটা আসলো, রিসার্চাররা দেখলো যে মেডিটেরিয়ান সি, যেটা মানে ভূমধ্য সাগর যেটাকে বলে, যেটা মানে ভূমির মধ্যেই এই সাগরটা আর কি, উপরের দিকে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, গ্রিস, ইটালি, ফ্রান্স, স্পেন, নিচের দিকে যে আফ্রিকান কান্ট্রিগুলো আছে, মরক্কো, আলজেরিয়া, লেবানন, ইজিপ্ট, আর ডান দিকে আছে এশিয়ান একটা কান্ট্রি, এশিয়ান ইউরোপিয়ান মিক্সড কান্ট্রি বলা যায়, টার্কি। তো এই দেশগুলোর ভূমধ্য সাগরের বর্ডারিং যেই দেশগুলোর যেই লোকালয় যেখানে আছে, যেখানে একটা খাদ্য অভ্যাস মোটামুটি কমন সেই এলাকার, তাদের দেখা গেল যে তাদের স্বাস্থ্য ভালো, তাদের হার্ট ডিজিজ কম হচ্ছে, তারা বাঁচে বেশি, এবং তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যটাও ভালো অন্যান্য ধনী পাশ্চাত্য দেশের তুলনায়। আমেরিকা, ইউরোপিয়ান অন্যান্য রিচ কান্ট্রির তুলনায় তাদের স্বাস্থ্য ভালো। তো সেইভাবে রিসার্চাররা খুব ইন্টারেস্টেড হলো সেটার উপর। আর 1960 সালে, 60 দশকে আর কি, আমেরিকান ফিজিওলজিস্ট, নিউট্রিশনিস্ট অ্যানসেল কিজ, উনি ফার্স্ট এই শব্দটা ব্যবহার শুরু করেন, মেডিটেরেনিয়ান ডায়েট বলে স্পেসিফিক একটা ডায়েট রেজিম উনি আবিষ্কার করেন, এবং তারপর থেকে এটার কিন্তু পপুলারিটি বেশ আমেরিকাতে এবং ইউরোপিয়ান অন্য ধনী দেশে এটার পপুলারিটি বেশ বেড়েছে। এখন 2013 সালে স্পেনে, বার্সেলোনাতে একটা বড় স্টাডি করা হয়েছে, প্রায় 7,000, মোর দেন 7,000 লোককে নিয়ে একটা স্টাডি করা হয়েছে। সেই পপুলেশনে দেখা গেছে যে যখন মেডিটেরিয়ান ডায়েটটা ইন্ট্রোডিউস করা হলো এবং তারা অ্যাডপ্ট করলো, তাদের মধ্যে হার্ট অ্যাটাকস এবং হার্টের রোগ, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, বেশ কমে গেল। তাদের মধ্যে যে মানসিক যেই অ্যাংজাইটি, ডিপ্রেশনের হারও বেশ কমে গেল। তাদের দেখা গেল যে ব্লাড প্রেশার আর কোলেস্টেরলটাও বেশ ইজিলি ম্যানেজেবল হলো তখন, এবং ইমপ্রুভ করলো জিনিসটা। এই জিনিসগুলো সেখানে তারা অবজার্ভ করলো। তো এই 2013 সালে এই অবজারভেশনের পর থেকে মোটামুটি এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকাতে, ইউরোপে মেডিটেরিয়ান ডায়েটটার অ্যাকসেপ্টেবিলিটি এবং এটার ব্যবহার খুবই বেড়েছে। এবং আমি নিজেও মনে করি যে মেডিটেরিয়ান ডায়েটটা একটা খুব ব্যালেন্সড ডায়েট, এবং এটা পৃথিবীর সব জায়গায়, সব দেশেই এটার জিনিসগুলো পাওয়া যাবে, মানে খাওয়ার যেগুলো আছে, এবং এখানে রেস্ট্রিকশনটা কিন্তু খুব কম। এখানে সব গ্রুপের খাওয়াই আপনি খেতে পারবেন, এখন কম বেশি সেটা ব্যাপার আছে। আর এটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় এবং এটা কোনো একটা নির্দিষ্ট ক্যালোরি রেস্ট্রিকশান নেই এবং নির্দিষ্ট একটা ফুড খেতেই হবে সেরকম কিছু না। সুতরাং আমি মনে করি এটা একটা খুব ওয়েল ব্যালেন্সড, এবং সবাই আমরা ইচ্ছা করলে এটা আমরা অ্যাডপ্ট করতে পারবো। এখন আসা যাক যে এখানে আমরা কি খেতে পারবো। মেডিটেরিয়ান ডায়েট বলতে কি বোঝায়? মেডিটেরিয়ান ডায়েট বলতে বোঝায় প্রতিদিন খাবারের মধ্যে আমরা ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেনস বলতে আমরা বলতে পারি যে রাইস, তার মধ্যে ব্রাউন রাইসটা, মানে আনপ্রসেস যেটা, ব্রাউন রাইসটা ভালো, হুইট আছে, ব্রেড, পাস্তা, তো সেগুলো আর কি, এগুলো খাওয়া যাবে, প্রতিদিনই খাওয়া যাবে, এই জিনিসগুলো খাওয়া যাবে। আর তারপরের লেভেলে যেটা আছে, মোস্ট অফ দ্য ডেজ খাওয়া যাবে, খেলে ভালো হয় যে নাটস, সব ধরনের বাদাম, সিডস আছে, যেটা এখানে অনেক ধরনের সিডস আছে,
সেই সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, তো এই সিডসগুলো খাওয়া যাবে। আর একটা জিনিস খাওয়া যাবে প্রচুর পরিমাণ, সেটা হলো গিয়ে যে আমরা প্রতিদিন বা সপ্তাহে অধিকাংশ দিন আমরা এগুলো খেতে পারবো। পোলট্রি মানে চিকেন, টার্কি, এসব, ফিশ, সি ফুড, এগস, ডেয়ারি প্রোডাক্টস, এগুলো খাওয়া যাবে। তো ভালো, তার মানে প্রচুর সব দেশেই তো এগুলোর মোটামুটি অ্যাভেলেবিলিটি আছে বলে আমি মনে করি। আর প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট যাতে মানুষ মাছ, সি ফুড, এগস, ডেয়ারি প্রোডাক্টস এগুলো প্রতিদিন না হলেও এটা অধিকাংশ দিন খাওয়া যাবে। এখন আসা যাবে যে কোন জিনিসটা খাওয়া যাবে না বা কোনটা রেস্ট্রিকশান আছে। তো এখানে একটা জিনিস খুব ফেয়ার আমার কাছে লাগলো, যে যেই জিনিসটা ওরা খুব রেস্ট্রিক্ট করে রেখেছে, যে জিনিসটা যত কম খাওয়া যায় ততই ভালো, সেটা হলো খাবারের মধ্যে সবচেয়ে খারাপ জিনিসগুলি। তো সেটা আমাদের এখন অভ্যাসটা চেঞ্জ করতে হবে, আমাদের বুঝতে হবে জিনিসটা, আমরা সেটা স্বাস্থ্য ভালো রাখতে গেলে এগুলো কম খেতে হবে। কী কী সবচেয়ে কম খেতে হবে, যত কম তত ভালো। সেটা হলো প্রসেসড ফুড, প্রসেসড মিট, রেড মিট, সুইট অ্যান্ড বেভারেজেস মানে সফট ড্রিঙ্কস আর কি, যেটা এই আর খুব মানে ডেন্স সুগার যেগুলোতে আছে, কেক, কুকিজ, আইসক্রিম, এই জিনিসগুলো যত কম খাওয়া যায় তত ভালো। ওরা বলছে যে মাসে 2-1 বার খাওয়া যায়, খেলে ভালো। তবে এটার যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেলে আমরা বুঝতে হবে যে আমরা কীভাবে এই খাদ্যগুলো কমাতে পারবো। এই জিনিসগুলো একটু রেস্ট্রিক্টেড আছে। তো সেটা তো আমার কাছে মনে হয় যে এটা এমনি শরীরের জন্য খারাপ, সুতরাং এটা কম খাওয়া তো ভালোই। আর একটা কথা না বললেই নয়, মেডিটেরিয়ান ডায়েটে তারা মেডিটেরিয়ান ডায়েটে ওয়াইন ইনক্লুড করেছে। ওয়াইনের মধ্যে রেড ওয়াইনটাই কি তারা মনে করেন যে সবচেয়ে স্বাস্থ্যসম্মত, এবং রেড ওয়াইন যদি অল্প মানে একটা ইউনিট যেটা খাবারের সাথে অল্প অল্প করে সিপ করে খাওয়া যাবে, সেটা মেডিটেরিয়ান ডায়েটে অ্যালাউড। এবং বলেছে যেহেতু এটা খাবারের সাথে খেলে এটার অ্যাবজর্পশনও কম হয় আর এটা অ্যামাউন্টও খুবই কম, প্রতিদিন একটা করে যদি একটা ওয়াইন ইউনিট যেটা আছে ওদের 5 আউন্সের মতো আর কি, তো সেটা খেলে শরীরে খুব একটা ক্ষতি হবে না। এবং কিছু কিছু স্টাডিতে দেখা গেছে সেটার কিছু বেনিফিশিয়াল এফেক্ট আছে। তো অবশ্যই সেটা তারা একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে অল্প খেতে বলেছে এবং সেভাবেই এটা করা যায়। আর রেড ওয়াইন বিশেষ করে বলা হয়েছে এই জন্য যে রেড ওয়াইনে পলিফিনলস বেশ থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এটার বেশি থাকে, সুতরাং সেটা অল্প থাকবে। তো আমাদের দেশের জন্য তো আমি কাউকে বলবো না, বা আমি মনে করি অ্যাজ এ হোল আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি ড্রিঙ্ক করি না, সুতরাং আমি বলবো যে ড্রিঙ্ক না খাওয়াই ভালো, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু বিদেশে যেহেতু ওদের একটা হাজার 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 বছর ধরে ওদের একটা ট্র্যাডিশন আছে, সুতরাং ওয়াইন যদি সেই পরিমাণ খায় আমার মনে হয় যে দ্যাট ইজ ফাইন উইথ দ্যাম। তো সেটা আমি জাস্ট উল্লেখ করলাম, যেহেতু দেশে এটা অত প্রযোজ্য না, তবে বিদেশে যেহেতু আমার এখানে পেশেন্টগুলো আমেরিকান, ইউরোপিয়ান যারা আছেন তারা তো একটু ড্রিঙ্ক করেই, তো আমি ড্রিঙ্ক সম্বন্ধে কথা বলতে গেলে সেভাবে একটু কথা ওদেরকে বলে দিই। এখন আসা যাক যে মেডিটেরিয়ান ডায়েট বলতে যেটা আমি বললাম যেগুলো খাওয়া যাবে, এমন এখন অলিভ অয়েল বলে যেটা কথা আছে, সেই যে কথাটা মেনশন না করলেই নয়, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। মেডিটেরিয়ান ডায়েটে ওরা যা কিছু খায় মোটামুটি সবটাতে দেখা যায় যে অলিভ অয়েল কিছু দিবে তারা। তো অলিভ অয়েল কিন্তু কয়েক রকমের আছে এবং প্রসেসিং করার প্রসেসিং করার মেকানিজমস এবং কায়দা ডিফারেন্ট, সেটার উপর ডিপেন্ড করে অলিভ অয়েলের হেলদি যেই মানে অ্যাসপেক্টটা সেটা ডিপেন্ড করবে। তো বলা হয় যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটা সবচেয়ে হেলদিয়েস্ট অয়েল সব কিছু প্ল্যান্ট অয়েলের মধ্যে। তা আমরা তো এখন দেশে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটু হয়তো এক্সপেন্সিভ হবে এবং অত বেশি পাই না। তা আমাদের ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এদের পরিপ্রেক্ষিতে যেটা আমি মনে করি যে বাদাম তেল মানে সয়াবিন তেল যেটা আমরা বলি, পিনাট অয়েল, এটা খুব কাজের লাগবে অবশ্যই। আর একটা জিনিস পাওয়া যেতে পারে আমাদের এখানে যে ক্যানোলা অয়েল, ক্যানোলা অয়েল সেটাও মানে ভেজিটেবল একটা, এবং সেটা খুব ভালো। তাহলে বাদাম তেল, ক্যানোলা অয়েল এটা আছে। আর কিছু স্পেশালিটি অয়েল আছে সেগুলো খুবই ভালো, অ্যাভোকাডো অয়েল, সিসামি অয়েল। তো সিসামি অয়েলটাও কিন্তু মেডিটেরিয়ান, বিশেষ করে আরবি দেশগুলো যেটা ইজিপ্ট, লেবানন, এখানে সেসামি অয়েল ওরা কিন্তু সেসামিটা খুব ইউজ করে। তো সেসামি অয়েলও একটা হেলদি অয়েল। তার মানে হেলদি অয়েলের মধ্যে আমরা বললে সবচেয়ে ভালো হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটা না পাওয়া গেলে পিনাট অয়েল, বাদাম তেল যেটা,
সেসামি অয়েল আছে, অ্যাভোকাডো অয়েল আছে, এই আর সানফ্লাওয়ার অয়েল। তো এগুলো মোটামুটি হেলদি অয়েলস বলা হয়। তো আমি তো এই ডায়েট সম্বন্ধে মোটামুটি বললাম, এইগুলো এইভাবে খাওয়া যাবে। তবে আর একটা কথা, মেডিটেরিয়ান ডায়েট আমার আর একটু ভালো লেগেছে এই জন্য যে মেডিটেরিয়ান ডায়েট বলা হচ্ছে যে এটা খালি যেটা খেলাম সেটা তো খেলাম বটে, এবং কি পরিবেশে খাচ্ছেন, কাদের সাথে বসে খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, সেটাও খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন মেডিটেরিয়ান ডায়েটে এটাকে অনেকটা মেডিটেরিয়ান লাইফস্টাইল বলাই ভালো, কারণ তারা বলেছে যে এই ডায়েটগুলো ইটালি, গ্রিস, ফ্রান্স বা যেসব জায়গায় মেডিটেরিয়ান যে জায়গাগুলো, সেগুলো তারা ফ্যামিলির সাথে একসাথে বসে খেতে পছন্দ করে, বন্ধুদের সাথে একসাথে বসে খেতে পছন্দ করে, প্রতিবেশীদের সাথে একসাথে বসে খেতে, তার মানে ফ্যামিলি টুগেদার একসাথে খাওয়ার যে একটা বেনিফিট আছে, সেই জিনিসটা একটা আছে যে কোনো খাওয়ার। আর সোশ্যালাইজেশন, তারপরে ডেইলি এক্সারসাইজ, একটু হাঁটা চলা, একটু এক্সারসাইজ করা, এইটাও তারা বেশ ওখানে মানে এমফাসিস করে, তারা খুব গুরুত্ব দেয় সেটা। মানে এই সবগুলো মিলিয়েই কিন্তু খাওয়ার একটা এফেক্ট হয়। তো এটা গেল মেডিটেরিয়ান ডায়েটের কথা। আর আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এবং যতটুকু আমি রিসার্চ করেছি খাওয়ার সম্বন্ধে, দেখলাম যে খাওয়া দাওয়া আমরা যেটাই খাই, সেটা তো খাচ্ছি, সেটা ভালো মন্দ যাই হোক, সেটা যদি আস্তে আস্তে খাই তাহলে কিন্তু আমরা কম খাবো। এবং আস্তে আস্তে খেলে এই যে আমরা যে চিবাই, যেটা চিউইং করি যেটা, তারপরে এই চিউইংয়ে কতগুলো হরমোন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে কতগুলো হরমোন বের হয়, সেই হরমোনগুলো আমাদের কিন্তু অ্যাপেটাইট অ্যান্ড স্যাটিটি এইগুলো কন্ট্রোল করে। আমাদের রুচি এবং আমাদের কতটুকু খাবো সেটার উপর ডিপেন্ড করে। এবং আস্তে আস্তে খেলে অ্যাবজর্পশনটা ভালো হয়, সুগার অ্যাবজর্পশনটাও খুব পিক হয় না, সেটা একটা ব্যাপার। আর তাছাড়া আস্তে আস্তে খেলেও তো আরেকটা জিনিস আছেই যে চোখ কম হবে, মানে গলায় শ্বাস নিতে অনেক সময় খাওয়া আটকে যায়, সেগুলোর জিনিসটাও কম হবে। আর তো সেই জন্য আমার মনে হয় যে চিবিয়ে আস্তে আস্তে খাওয়া সেটাও একটা ব্যাপার। আর একসাথে খেতে পারলে ভালো, সেটাতে বলা হয় যে সেটার খাবারের যে ইফেক্টটা, যেটা হেলদি অ্যাসপেক্ট, যে জিনিসটা আরও অগমেন্ট করে এবং বাড়িয়ে দেয়। সুতরাং কী খাচ্ছেন একটা জিনিস, কতটুকু খাচ্ছেন একটা জিনিস, কীভাবে খাচ্ছেন একটা জিনিস, কোন সময় খাচ্ছেন একটা জিনিস, একসাথে বসে খাচ্ছেন কি না, না একা খাচ্ছেন, সেটা একটা জিনিস। তো এইগুলোতে দেখা গেছে যে মেডিটেরিয়ান ডায়েটের মোটামুটি পপুলেশন খুব মোটামুটি হেলদি দেন আদার রিচ কান্ট্রি, অন্যান্য ধনী দেশ থেকে। সেজন্য এখন আমেরিকাতে আর ইউরোপিয়ান যে রিচ কান্ট্রি যেগুলো আছে, সেই কান্ট্রিতে কিন্তু এই মেডিটেরিয়ান ডায়েটটা কিন্তু বেশ অ্যাকসেপ্টেবল। এবং আমি মনে করি যে পৃথিবীর যে কোনো দেশেই মোটামুটি এই মেডিটেরিয়ান ডায়েটের যেই গ্রুপ অফ ফুড যেগুলো আছে, এই খাদ্য তালিকা যেটা আছে, এর মধ্যে কিন্তু কিছু না কিছু পাওয়াই যাবে। যেমন আমাদের দেশে তো আমরা ব্রাউন রাইস খেতেই পারি, এখন তো হুইট খেতে পারি, রুটি খেতে পারি, পাস্তা, ওইগুলো না হয় অন্যান্য দেশের খাবার, কিন্তু আমরা খেতে পারি। ফ্রুটস ভেজিটেবল তো আমাদের যথেষ্ট আছে। আর তেলের কথা তো বললামই, এগ আছে, পোলট্রি আছে, চিকেন, এগুলো আছে। তো পারতপক্ষে অর্গ্যানিক চিকেন খাওয়া ভালো। এখন তো ফার্মের চিকেন গিয়ে বাংলাদেশে সস্তায় হয়তো বেশি পাওয়া যাচ্ছে, সেটাও একটা খারাপ জিনিস। তো এই হলো ব্যাপার। আর এই মেডিটেরিয়ান ডায়েটটা কিন্তু যথেষ্টই ভালো এবং যথেষ্টই প্র্যাকটিক্যাল, যথেষ্ট রেস্ট্রিকশান কম আছে। তাহলে আপনার যদি ডায়াবেটিস, ব্লাড প্রেশার থাকে, কিছুটা আপনার লবণ, কিছু চিনি, এগুলো তো আপনাকে বুঝে খেতে হবে, সেটা অন্য জিনিস। এটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে এখানে আমেরিকার যে আরেকটা জিনিস যেটা দেখি, সেটা খুব দুঃখজনক, যে এখানে যে ফাস্ট ফুডের কালচার যেটা আমেরিকাতে, ইউরোপে, বিশেষ করে আমেরিকাতে খুবই খারাপ একটা মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ গড়ে তুলছে। এবং বাংলাদেশে এই ফাস্ট ফুড কালচারটা যাচ্ছে। তবে এখানে যারা ইয়াং জেনারেশন, আপনারা যারা শুনছেন, তাদের কিন্তু বেশ ভালোভাবে বুঝতে হবে যে এই ফাস্ট ফুডটা যদি আপনারা অ্যাডিক্টেড হয়ে যান এবং প্রতিদিন সেটা খান, আপনাদের শরীর ভবিষ্যতে আপনাদের অনেক খেসারত দিতে হবে, অনেক ধরনের অসুখ বিসুখ হয় আর কি সেখান থেকে। বিশেষ করে আমেরিকাতে আমি দেখি আজকাল না, প্রায় আসার পর থেকে, কত বছর হয়ে গেল, আসার পর থেকে দেখি যে ওরা আইস ড্রিঙ্ক দিয়ে ফাস্ট ফুড খায়, বার্গার, হটডগ, আইস ড্রিঙ্ক, আইস কোকাকোলা বা এই জাতীয় জিনিস খাচ্ছে। সেটাতে কিন্তু খুবই একটা খারাপ জিনিস। সেটা দিয়ে মানে আমার মনে হয় যে স্বাদের যে টেস্ট বাডগুলো নাম হয়ে যায়, তখন আপনি কী খাচ্ছেন, বার্গার, এবং অ্যাপিটাইটটাও বেড়ে যায় এবং বেশি করে খাচ্ছেন। তো কী যে ছাই ভস্য খাচ্ছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি আইস ড্রিঙ্ক দিয়ে খান। এবং এখানে মোটামুটি আমেরিকাতে সবচেয়ে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এরা এদের অ্যাড্রেস করা উচিত। তা নাহলে এখানে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ এবং এদের হেলথটা খুব ডিটেরিওরেট করছে ওভার পিরিয়ড অফ টাইম। তো যাই হোক, আমরা যাতে সেটা না করি, সেজন্য আমি বাংলাদেশে যারা আপনারা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে তো আমার বাংলা কথা বুঝবে না ঠিক, বাংলাদেশ আর ইন্ডিয়াতে ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা অবশ্যই
ফাস্ট ফুডের ব্যাপারে খুব একটা অ্যাডিক্টেড হবেন না। আর মেডিটেরিয়ান ডায়েটের ব্যাপারে আমার মনে হয় যে সব কিছু ডায়েটের মধ্যে মেডিটেরিয়ান ডায়েটটা মোটামুটি একটু ব্যালেন্সড এবং অ্যাভেলেবল। তো এর পরের পর্বে ঠিক না, অন্য সময় এক সময় আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং সেটাও একটা খুব প্রচলিত একটা ডায়েট হ্যাবিট। সেটাতে আবার কী খাচ্ছি সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কখন খাচ্ছি, দিনের বেলা কখন খাচ্ছি বা সপ্তাহে কখন কী খাচ্ছি, সেটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। সেটাও খুব একটা ভালো জিনিস এবং তার অনেক স্বাস্থ্যের প্রতি অনেক ভালো ইফেক্ট আছে। সেটা আমি পরে এক সময় বলবো। আর ভেজিটেরিয়ান অ্যান্ড ভিগান ডায়েট বলে একটা কথা আছে। ভেজিটেরিয়ান ডায়েট মানে হলো ভেজিটেবল খাবে সবাই, অ্যানিমেল খাবে না, সেটা হলো ভেজিটেরিয়ান যারা আছে। আর তাদের মধ্যে আরও একটু স্ট্রিক্ট, যেটা পিওরিস্ট ফর্মে যারা আছেন ভিগানস বলে। তো ভিগানস মানে তারা ডিম, দুধ এগুলোও খাবেন না। তো সেখানে কিছু কিছু রেস্ট্রিকশান, অন্যান্যভাবে সাপ্লিমেন্ট করে নিউট্রিশনটা বজায় রাখা যায় এবং মাংস যে একদম না খেলে কিছুটা লিন মিট বা ফিশ এগুলো খেলে আমার মনে হয় যে সেটা একটু ব্যালেন্স থাকে। আর যারা ভিগান বিভিন্ন কারণে হতেই পারে, তাদেরকে খেয়াল রাখতে হবে যে সাপ্লিমেন্ট দিয়ে অন্য অন্য যে জিনিসটা এখানে আপনার ডেফিশিয়েন্ট আছে সেটা যাতে আপনারা পূরণ করেন। তো এই মোটামুটি বলার আছে এখানে। আর তো মোটামুটি সবই বললাম আমার মনে হয়। তো ডায়েটের ব্যাপারে আর আপাতত এখন কিছু বলবো না। ইন্টারমিডিয়েট ফাস্টিং আরেকদিন আমি একটা কথা বলবো। আর রেড মিট নিয়ে কিছু রিসেন্টলি কথা উঠছে, এক পর্যায়ে আমি হয়তো রেড মিট নিয়েও বেশি কথা বলবো। তো পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল করবেন, পরিবারের খেয়াল করবেন।